হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আমরা হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন পড়ছিলাম, যে অ্যালকিনের বিভিন্ন রিয়াকশান, ঠিক আছে, বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে পড়ছিলাম অ্যালকিনের। আগের দিন আমরা বিভিন্ন জলর সংযোজন, সালফিউরিক অ্যাসিডের সংযোজন, হাইড্রোবোরেশন রিয়াকশান সম্পর্কে পড়েছিলাম। আজকে আরও কিছু রিয়াকশান পড়বো, তাদের মধ্যে দুটো রিয়াকশান খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, আর দু নম্বর হচ্ছে ওজোনোলিসিস। ঠিক আছে, তো সবাই প্রথমে হেডিং দেবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। ঠিক আছে, এই নামের মধ্যেই এই রিয়াকশনের ডিটেলসে বলা আছে, সেটা তোমাদেরকে একটু বলছি। তোমরা প্রথমে হেডিংটা দিয়ে নাও, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন অ্যাকচুয়ালি এখানে কি হয়, আমরা এখানেও অ্যালকিনে কিন্তু ওয়াটার অ্যাডিশনই করি। অ্যাকচুয়ালি পুরো যে রিয়াকশনটা আছে সেখানে এইচ আর ওইচ যুক্ত হয়। ঠিক আছে, আমরা অবশ্যই এখানে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেব, সেই অ্যালকিনে নিয়ে দেখব, এবং এই যে রিয়াকশনটা আছে এটা পুরোটা দুটো স্টেপে ঘটে। ঠিক আছে, এবং পুরো স্টেপগুলো তোমাদের এক এক করে আমি বলছি। দেখো, প্রথম স্টেপে কি হবে, দেখো ফার্স্ট স্টেপে আমরা কি করব, যে অ্যালকিনটা নেব, সেই অ্যালকিনের সঙ্গে জলীয় মার্কিউরিক অ্যাসিডেটের দ্রবণের বিক্রিয়া ঘটাবো। ঘটালে সেখানে উৎপন্ন হবে আমাদের বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিডেট। একেই কিন্তু আমরা বলছি অক্সিমার্কিউরেশন। এই বিক্রিয়ায় দ্রাবক রূপে আমরা টিএইচএফ টেট্রাহাইড্রোফিউরন ইউজ করব। সেকেন্ড স্টেপে কি হবে, যে উৎপন্ন যৌগটা, মানে যে যৌগটা উৎপন্ন হলো বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিডেট, সেখানে কি করব, সোডিয়াম, ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রেট ইউজ করব। ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রেট দ্বারা উৎপন্ন যে যৌগ সেটা বিজারিত হবে, এবং সেই AgOCO3 গ্রুপকে হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করবে। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু আমাদের অ্যালকোহলটা উৎপন্ন হবে। একে কিন্তু ডিমার্কিউরেশন বলবো। দেখো, প্রথম স্টেপে মার্কিউরিটা অ্যাডেড হবে, দ্বিতীয় স্টেপে কি হবে, মার্কিউরিটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই জন্য একবার বলছে অক্সিমার্কিউরেশন, আর বলছে ডিমার্কিউরেশন। ঠিক আছে, এবং এই যে পুরো নিয়মটা কথা বললাম, এটা কিন্তু মার্কনিকফের নিয়ম মেনেই ঘটে। দেখো রিয়াকশনটা এবার লিখছি। প্রথমে আমরা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিচ্ছি, প্রোপিন, CH3 CH ডবল বন্ড CH2। ঠিক আছে, এখানে আমরা কি বলেছি ইউজ করব না, জলীয় মার্কিউরিক অ্যাসিডেট ইউজ করব। ঠিক আছে, জলীয় মার্কিউরিক অ্যাসিডেট CH3 C ডবল বন্ড O হোল টু Hg। ঠিক আছে, এটার নাম হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট। এখানে আমরা THF, এটা একটা দ্রাবক হিসেবে ইউজ করব। দু নম্বরে কি ইউজ করব আমরা, H2O, এবং থার্ড ইউজ করব আমরা NaBH4। এটা তোমরা একই বলতে পারো, যে এক নম্বরে জলীয় মার্কিউরিক অ্যাসিডেট, আর দু নম্বরে ইউজ করবো আমরা সোডিয়াম বোরোহাইড্রেট বেসিক মিডিয়ামে। ঠিক আছে, NaBH4 ইন বেসিক মিডিয়াম। তাহলে আমাদের কি বললাম, যে এখানে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হবে, মানে এইচ আর ওইচ এর সংযোজন ঘটবে, এবং সেটা বললাম কি না, অবশ্যই মার্কনিকফের নিয়ম মেনে। ঠিক আছে, তো মার্কনিকফের নিয়ম মেনে কি হবে, দেখো CH3 বন্ড CH বন্ড CH2। এই পাই বন্ড ছিল, এই পাই বন্ডটা আমরা ভাঙলাম। যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে ওইচ যুক্ত হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, CH3 CHOH CH3। ঠিক আছে, CH3, এটা আমরা লিখতে পারি। দেখো এখানে রিয়াকশানের ক্রিয়া কৌশল, বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কীভাবে হয় দেখাচ্ছি সেটা, তাহলে খুব সুবিধা হবে বুঝতে, যেখানে মার্কারি কি ভূমিকা আছে। তাহলে এটা মুছে দিলাম। দেখো ফার্স্ট স্টেপে কি হবে, স্টেপ 1। ফার্স্ট স্টেপে আমরা যে অ্যালকিনটা নিয়েছি, আনসিমেট্রিক্যাল অ্যালকিন CH3 CH ডবল ওয়ান CH2, এটা কি করবে, এটা যে আমরা মার্কিউরিক অ্যাসিড নিয়েছিলাম না, মার্কিউরিক অ্যাসিডের CH3 C ডবল O হোল টুয়াইস Hg, এটা অ্যাকচুয়ালি কীভাবে লিখতে পারি আমরা, দেখো CH3 C ডবল বন্ড O Hg OCO CH3, এটা আমরা এরকমভাবে লিখতে পারি। এবার দেখো আরও একটা তোমরা জিনিস দেখেছো, যে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা অ্যাসিটিক অ্যাসিড লিখি CH3 C ডবল বন্ড OH, এটাকে অনেক সময় এই ফর্মে কিন্তু লেখা হয় ACOH। তাই তো, ACOH মানে কি, দেখো AC বলতে
এইটুকু গ্রুপকে বলা হচ্ছে, দেখো সিও যে CH3 গ্রুপটা আছে এটাকে এসি বলা হচ্ছে, সাথে ওইচ। তাহলে আমরা এই যে পুরো বড় একটা গ্রুপ আছে আমরা এটাকে লিখবো এসি, ঠিক আছে। তাহলে এইচজি ও এসি এরকম দুটো গ্রুপ আছে, এটা ও আর এটা এসি, এখানেও এটা ও এটা এসি, তাহলে এইচজি ও এসি হোল টু, তাই তো? কি বললাম, এটাকে আমরা লিখতে পারি ও এসি হিসাবে, ঠিক আছে, ও এসি হোল টু এইচজি লেখা যায় তো, বোঝা যাচ্ছে? এই যেমনভাবে দেখালাম ও এসি, এটা ও এসি আর বাইরে আছে এইচজি, তাহলে ও এসি হোল টু এইচজি এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। আমরা যদি ওটাকে লিখি, এখানে দেখো এইচজি, এখানে একটা ওএসি, এখানে একটা ওএসি, ঠিক আছে, অ্যাসিটেট গ্রুপ। তাহলে কি হবে দেখো, ফার্স্ট স্টেপে এই যে পাই বন্ডের ইলেকট্রন আছে এটা কি করবে, অক্সিজেন আর মার্কারির যে বন্ডটা আছে সেই বন্ডটাকে পোলারাইজ করে দেবে। পোলারাইজ করলে কি হবে, এই বন্ডটা একটু মাইনাস চার্জ, এখানে একটু প্লাস চার্জ সৃষ্টি হবে, ঠিক আছে, প্লাস চার্জ। আর এবং কি হবে, এখান থেকে একটা ওএসি গ্রুপ এখান থেকে বেরিয়ে যাবে। যেই প্লাস চার্জ এখানে সৃষ্টি হলো সেই কি করে, পাই বন্ডটা এই এইচজিটাকে অ্যাটাক করবে, এখান থেকে একটা ওএসি গ্রুপ কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। ওএসি, ওএসি মানে বুঝতে পারছো, ও সিও CH3 গ্রুপ, এই গ্রুপটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে দেখো কি উৎপন্ন হবে, আমি এখানে লিখছি দেখো CH3 CH CH3 CH বন্ড CH2, এই একটা পাই বন্ড ভাঙলো, সেটা এইচজির সাথে যুক্ত হবে, এইচজি, আর আছে ওএসি, এইচজি ও এসি, এবং এই পাই বন্ডটা কিন্তু আবার এর সাথে যুক্ত হবে, মানে এখানেও একটা বন্ড তৈরি হবে, যার ফলে দেখো এর মাথায় কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হবে, ঠিক আছে, এর মাথায়। এবার দেখো এখানে কি হতে যাবে, এই যে এইচজি ওএসির মাথায় প্লাস চার্জটা আছে এটা কি করবে, এই বন্ডের পুরো ইলেকট্রন এ নিয়ে নেবে, ঠিক আছে। নিলে কি হয়ে যাবে, এইচজি ওসিটা খুলে যাবে, এবং দেখো যদি এটা যদি এই বন্ডটা যদি ভাঙে তাহলে কি হবে, এখানে কিন্তু একটা পজিটিভ সৃষ্টি হবে। আর যদি এই বন্ডটা ভাঙে, এই বন্ড থেকে ইলেকট্রন নেয়, তাহলে কিন্তু এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এবার দেখো কোথায় পজিটিভ চার্জটা বেশি স্টেবল, যদি আমরা এখানে দেখি পজিটিভ চার্জ আছে তাহলে এটা কত ডিগ্রি কার্বোকার্বন হবে, 2 ডিগ্রি। কিন্তু যদি আমরা দেখি এখানে পজিটিভ চার্জ তাহলে এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি মোর স্টেবল, সেই জন্য কিন্তু পজিটিভ চার্জটা এখানে সৃষ্টি হবে আর এই বন্ডটা খুলে গিয়ে এই জি ওএস হিসেবে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড স্টেপে হচ্ছে। আচ্ছা পুরোটা একই দিই স্টেপটা। সেকেন্ড স্টেপে কী হবে দেখো, আমরা জল দেব, এই বন্ডটা নিয়ে এটা বেরিয়ে যাবে, তাহলে তৈরি হচ্ছে CH3 CH CH2 HG OSC, ঠিক আছে। এবার দেখো এখানে তো একটা পজিটিভ সৃষ্টি হলো, 1 2 3টে হাত, একটা হাত পজিটিভ চার্জ সৃষ্টি হলো, কী করবে, জলের যে লোন প্যাড আছে অক্সিজেনের, এই লোন প্যাড দিয়ে এখানে অ্যাটাক করবে। করলে কী হবে দেখো, এখানে CH3 CH CH2 HG OSC OH2 প্লাস, মিডিয়ামে কিন্তু এখনো ওএসি মাইনাস আছে, ঠিক আছে, ওএসি মাইনাসটা কিন্তু এখনো আছে এখানে, এখান থেকে ওএসি মাইনাস চলে গেছে। এবার ওই ওএসি মাইনাস কি করবে, এখান থেকে যখন অক্সিজেনের মাথায় পজিটিভ আছে তো এই হাইড্রোজেন তার দুটো ইলেকট্রনটাকে দিয়ে এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, এই এইচ প্লাসটা এই ওএসি মাইনাসের সাথে যুক্ত হয়ে এসিওএইচ, এসিও মানে ছিল আর সাথে প্লাস এইচ প্লাস যুক্ত হয়ে এসিওএইচ মানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, CH3COOH, এটাই যা এটাও কিন্তু তাই, অ্যাসিটিক অ্যাসিড দুটোই কিন্তু। আমরা জাস্ট CH3C11O এটুকু কি লিখছি এসি ফর্মে, ঠিক আছে, বাদ বাকিটা ওইচ, বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কিন্তু এটা তৈরি হলো, তারপরে এখান থেকে এইচ প্লাসে বেরিয়ে গেল, এটা ওইচ হয়ে গেল, এইচ জি ওইসি তৈরি হয়ে গেল। এর পরের স্টেপে কী হবে দেখো, এর পরের স্টেপে, তাহলে এই স্টেপটা কি বোঝা গেল, এটা কি তৈরি হলো, এখান থেকে কিন্তু এইচ প্লাস বেরিয়ে গিয়ে তারপর এটা কিন্তু তৈরি হলো, ঠিক আছে, মানে এখানে তাহলে থাকবে তোমার, এটা কিন্তু আমি একটা স্টেপে দেখাচ্ছি, ঠিক আছে, মানে আমার এটা এখানে চলে আসলো, তাহলে এসি ওইচ হলো, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী তৈরি হলো, অ্যাকচুয়ালি তৈরি হলো এটা কিন্তু আর এই ফর্মে নেই, এটা আছে এখন CH3 CHOH CH2 HG OSC, এই ফর্মে কিন্তু এখন আছে, বুঝাচ্ছি, এই কিন্তু এইচটা এখানে এসছে, যার ফলে এটা ওইচ আছে, এইচ প্লাসটা বেরিয়ে গিয়ে এখানে যে ওএসি মাইনাস ছিল তার সাথে যুক্ত হয়ে এসি ওইচ হিসেবে বেরিয়ে গেছে, অ্যাসিটিক অ্যাসিড হিসেবে, ঠিক আছে। তারপরে কী হবে, আমাদের আসবে ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রাইড, এটাকে কি করবে, আমাদের এই যে বিটা হাইড্রক্সি
অ্যালকিল মার্কিউরিক অ্যাসিড উৎপন্ন হলো, এটাকে বিজারিত করবে এবং একটা হাইড্রোজেন গ্রুপ দ্বারা এই গ্রুপটাকে প্রতিস্থাপিত করবে। পরে যাবে কি আসবে, ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4 ইন বেসিক মিডিয়াম OH মাইনাস। ঠিক আছে, দেখা যাচ্ছে এটা কিন্তু OH মাইনাস, OH মাইনাস ক্ষারীয় সোডিয়াম বোরোহাইড্রেট আসবে। এটা কি করবে, এখান থেকে একটা হাইড্রাইড সাপ্লাই করবে, হাইড্রাইড মানে H মাইনাস। সেটা কি করবে, এটা কি করবে, এই দুটো ইলেকট্রন নিয়ে HgOC-টা বেরিয়ে যাবে, মানে মাইনাস HgOCO CH3। ঠিক আছে, এটা বেরিয়ে যাবে OAC, HgOC বেরিয়ে গেল। তারপরে কি এখানে একটা পজিটিভ সৃষ্টি হবে, এই পজিটিভ চার্জ থেকে নিউট্রালাইজ করতে আসবে এখান থেকে H মাইনাস, এসে দেখো কি তৈরি হচ্ছে, CH3 CHOH CH2H। ঠিক আছে, CH2H মানে এখানে আমরা একেবারে CH3 লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু অ্যালকোহলটা পেয়ে গেলাম। ঠিক আছে, মানে H আর OH, এখানে H যুক্ত হলো, এখানে OH যুক্ত হলো। ঠিক আছে, মানে কি এটা মার্কনিকফের রুলটাকেই ফলো করলো, বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। দেখো প্রথমে ছিল অক্সি মার্কিউরেশন, যেখানে মার্কিউরি অ্যাড ছিল, তারপরে হলো কিন্তু ডিমার্কিউরেশন, যেখানে HgOC-টা বেরিয়ে গেল, এইটা কিন্তু ডিমার্কিউরেশন, যেখানে কিন্তু Hg বেরিয়ে গেল। যতক্ষণ Hg মানে মার্কারিটা যুক্ত ছিল সেটা হচ্ছে অক্সি মার্কিউরেশন। আর এই যে NaBH4 দেওয়ার পর Hg-টা বেরিয়ে গেল এই যৌগ থেকে, সেটাই হচ্ছে ডিমার্কিউরেশন। ঠিক আছে, এখানে সবাই একটাই জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হয়নি। আর যেহেতু কোথাও কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হয়নি, তাই জন্য এখানে কিন্তু কোনো পুনর্বিন্যাস হবে না। ঠিক আছে, আমরা যে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি করছিলাম বা 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন করছিলাম পুনর্বিন্যাসের মাধ্যমে, সেটা কিন্তু অক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশনে পসিবল না, কারণ এখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবং এটাই, এই যে ফার্স্ট স্টেপ ছিল, এটা কিন্তু ওর রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোনো তোমার পুনর্বিন্যাস সম্ভব নয়। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। ঠিক আছে, জাস্ট অনলি তোমার মার্কনিকফের রুল অনুযায়ী যেটা হওয়ার কথা সেটাই কিন্তু হবে। ঠিক আছে, এবার আমরা আসছি খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটাকে আমরা বলা হয় ওজোনোলিসিস। ঠিক আছে, যেটাকে আমরা বলি ওজোনোলিসিস রিয়াকশন। ঠিক আছে, অ্যালকিনে আমাদের ওজনের অ্যাডিশন করব, তো সবাই হেডিং দেবে ওজোনোলিসিস। ওজোনোলিসিস, দেখো অ্যাকচুয়ালি ওজোনোলিসিস বলতে আমরা যখন কোনো একটা অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়া ঘটায় ওজোনাইড তৈরি করব, সেই ওজোনাইডের বিয়োজন এবং তারপরে যে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হচ্ছে, এই সম্পূর্ণ পদ্ধতিকে কিন্তু আমরা বলছি ওজোনোলিসিস। শুধু যে ওজোনাইডটা ফর্ম হচ্ছে সেটা না, ওজোনাইড তো অবশ্যই ফর্ম হচ্ছে এবং তার সঙ্গে যে অ্যালডিহাইড বা কিটোন আমরা পাচ্ছি, এই যে পুরো সম্পূর্ণ রিয়াকশানটা, এই সম্পূর্ণ রিয়াকশান পদ্ধতিকে বলা হচ্ছে ওজোনোলিসিস। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের দুটো ধাপে রিয়াকশানটা হয়। প্রথম ধাপে কি হয় দেখো, প্রথম ধাপে ওজনের সঙ্গে বিক্রিয়া করে না এমন একটা দ্রাবক আমরা নিই, সেটা CCl4 হতে পারে। ঠিক আছে, বা গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। নর্মালি আমরা CCl4 ইউজ করি, কোনো সময় নাও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু নর্মালি আমরা CCl4 ইউজ করি। সেই ওজন অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করে প্রথম ধাপে অ্যালকিল ওজোনাইড নামক একটা যৌগ তৈরি করে। দ্বিতীয় ধাপে কী হবে, সেই ওজোনাইড জল বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে তার সঙ্গে আমরা অবশ্যই জিঙ্ক দেব। ঠিক আছে, জিঙ্ক সহ আমরা একটু হিট করব, দেখবো ওটা হাইড্রোলিসিস হবে, হয়ে অ্যালকিনের গঠন অনুযায়ী অ্যালডিহাইড বা কিটোন বা অ্যালডিহাইড, দুটো অ্যালডিহাইড দুটো কিটোন এরকম উৎপন্ন করবে। ঠিক আছে, এটা তোমরা দেখবে রিয়াকশনের সময় আমরা সেখানে ডিটেলসে বুঝতে পারবো অবশ্যই। দেখো একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, জেনারেল এক্সাম্পল নিয়ে। সাপোজ কোনো একটা আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিচ্ছি RCH ডবল বন্ড CH2, সেখানে যেটা বললাম ফার্স্ট হিসেবে O3 থাকতে পারে বা O3-র সাথে একটা CCl4 দ্রাবক থাকতে পারে। ঠিক আছে, দ্বিতীয় হিসেবে কি থাকবে, H2O সাথে জিঙ্ক। এই দেখো, এই যে আমরা জিঙ্কটা ইউজ করছি, জিঙ্কের পরিবর্তে আমরা কিন্তু ডাইমিথাইল সালফাইডও ইউজ করতে পারি। ঠিক আছে, কি বললাম, ডাইমিথাইল সালফাইড Me2S। মানে আমাদের এখানে জিঙ্কের যেটা কাজ সেটা কিন্তু এটাও একই কাজ। ঠিক আছে, তো যদি জিঙ্ক না দিয়ে Me2S দেয়, ঘাবড়ানোর কোনো দরকার নেই, দুজনের কাজ কিন্তু সেম। এবার দুজনের কাজ কি সেটা তোমরা রিয়াকশন এর মেকানিজম দেখলে বা বুঝতেই পারবে যে কী কাজ। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কী উৎপন্ন হয় সেটা আগে লিখি। দেখো প্রোডাক্ট উৎপন্ন হবে
CHO প্লাস OCH2। OCH2 মানে আসলে এটাকে আমরা লিখতে পারি HC⋯OH। ঠিক আছে, দেখো আমি যখন বলছিলাম ওজোনিক বিক্রিয়াটা, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে অ্যালকিনের গঠন অনুযায়ী অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে। মানে আমাদের যে এই অ্যালকিনটা দিচ্ছে এখানে, সেই অ্যালকিনের গঠনের উপর ডিপেন্ড করবে আমাদের এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে না কিটোন উৎপন্ন হবে। যদি অ্যালডিহাইড উৎপন্ন হয় সেটা কেমন অ্যালডিহাইড হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, এই যে অ্যালকিনটা নিয়েছি এই অ্যালকিনটার উপরে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা পরীক্ষায় তো খুবই ইউজ হয় এবং খুবই মানে শুধু 11-12 জন্য না, আর বিভিন্ন রিয়াকশন মেকানিজমের বিভিন্ন ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু খুবই কাজে লাগে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো রিয়াকশনটা কীভাবে হয়। অ্যাকচুয়ালি রিয়াকশনটা এই যে RCH⋯CH2 নিচ্ছি, তাহলে এটা একটু মুছে দিলাম। ঠিক আছে, RCH⋯ যে CH2টা নিলাম, এটা অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি এখানে O3 দেওয়ার পর এই ডবল বন্ডটা ভাঙবে, এই যে পাই বন্ড আছে ডবল বন্ডটা ভাঙবে। ডবল বন্ডটা ভাঙার পর এখানে একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন যুক্ত হবে। যুক্ত হয়ে দেখো কী তৈরি হচ্ছে তাহলে RCHO, RCHO আর CH2O, এটাই কিন্তু তৈরি হলো। আমাদের কিন্তু প্রোডাক্টটা তোমরা দেখলে এটাই তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এটা তৈরি হয়, কিন্তু এটা ফরমেশনটা কীভাবে হয়, প্রথমে RCHOর সাথে আমরা যখন O3 দিয়ে দিই। ঠিক আছে, দেখো লেখো বিক্রিয়ার ক্রিয়া কৌশল, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেই জন্য এই ক্রিয়া কৌশলটা দেখানো খুব জরুরি। ঠিক আছে, প্রথমে আমরা যে RCH⋯CH2 নিচ্ছি, সেটা কি করবে O3-র সাথে রিয়াকশন করবে। ঠিক আছে, O3-র সাথে O3 কিন্তু তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার দেখেছো, ফর্মাল চার্জ দিয়ে কীভাবে স্ট্রাকচার হয়। ঠিক আছে, লুইস রোড স্ট্রাকচার, ফর্মাল চার্জ ক্যালকুলেশন ওখানে কিন্তু তোমরা এগুলো দেখেছো। সেখানে এখানে একটা প্লাস চার্জ থাকে এবং এখানে একটা মাইনাস চার্জ থাকে, কারণ অক্সিজেনের 3টে হলে প্লাস হয়, একটা হলে মাইনাস হয়, ডবল বন্ড থাকে। ঠিক আছে, এটা সেটা তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে শিখেছো। এখানে দেখো কী হয়, অ্যাকচুয়ালি এই পাই বন্ডটা শিফট হবে। যদি এদিকে শিফট হয় তাহলে এখানে পজিটিভ শিফট হবে, যদি এখানে শিফট হয় তাহলে এখানে পজিটিভ শিফট হবে। কোথায় স্টেবল, এটা 2 ডিগ্রি, সেই জন্য এটা বেশি স্টেবল, তাহলে পাই বন্ডটা এখানে শিফট হবে। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ শিফট হবে। এবার দেখো এই যে পজিটিভ শিফট হলো, এখানে যে ডবল বন্ড আছে এটা এখানে যাবে, যার ফলে পজিটিভ শিফট এখানে আসবে, এটা নিউট্রাল হয়ে যাবে। এবার দেখো কী তৈরি হবে, এই পজিটিভ চার্জ অ্যাটাক করবে নেগেটিভকে, আর নেগেটিভ চার্জ অ্যাটাক করবে এই পজিটিভকে। ঠিক আছে, মানে এই যে O- আছে এটাকে ধরবে, এটা আমাদের যেটা তৈরি হবে দেখো RCH বন্ড CH2, আর নেগেটিভটা অ্যাটাক করবে এই পজিটিভে কিন্তু, তাহলে আমাদের যেটা তৈরি হবে O3, যেহেতু O একটা তৈরি হলো, সাথে আর একটা O আছে এবং আর একটা অক্সিজেন এই CH2-র সাথে ধরবে। এই যেটা তৈরি হলো এটাকে আমরা বলি মোনোজোনাইড। ঠিক আছে, দেখো নর্মালি কিন্তু বইতে এই স্ট্রাকচার দেখানো হয় না। ঠিক আছে, মোনোজোনাইডের তার কারণটা দেখো, এটা কিন্তু হাইলি আনস্টেবল। প্রত্যেকটা অক্সিজেন তো লোন পেয়ার আছে, এবার এখানে যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারের ধরুন এদের লোন পেয়ার রিপালশন এতটাই বেশি হয় যে এখানে কিন্তু বন্ডটা ভেঙে যায় এবং ভেঙে গিয়ে তৈরি করে ওজোনাইড, এবং ওজোনাইড তৈরি করার আগেও একটা ফর্ম হয় যেটা RCH প্লাস বন্ড O মাইনাস প্লাস HC⋯OH। ঠিক আছে, আসলে এখান থেকে একটা বন্ড ভাঙে এখান থেকে এবং এটা এখান থেকে ভাঙে। ঠিক আছে, এবার দেখো তৈরি হবে কি, এটা এখানে ডেল প্লাস আছে, এখানে ডেল মাইনাস, তো এখানে এই যে মাইনাস আছে এটা কিন্তু এই কার্বনটাকে অ্যাটাক করে, তৈরি করে কি তৈরি করে আমাদের এখান থেকে ওজোনাইড তৈরি করে RCH, তারপরে আছে O। ঠিক আছে, তারপরে সাথে আর একটা আছে অক্সিজেন, এই অক্সিজেনটাকে আগে ওটা করছে CH2 যেটা আছে সেই CH2টাকে, আর এখানে যে ডেল মাইনাসও আছে এটা কি করবে এইভাবে কার্বনের সাথে লিঙ্কেজ করে নেবে। ঠিক আছে, এই যে ফর্মটা করলো এই ফর্মটার নাম হচ্ছে ওজোনাইড। ঠিক আছে, ওজোনাইড এটা কিন্তু মোনোজোনাইড থেকে হাইলি স্টেবল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ, যেটা RCH⋯CH2 যদি আমাদেরকে দেওয়া থাকে O3 বা যেটা বললাম O3CCl4 এরকম যদি দেওয়া থাকে, এটা আমরা এখানে গিয়ে রিয়াকশনটা স্টপ হয়ে গেল ওজোনাইড পর্যন্ত। এইবার যে সেকেন্ড স্টেপে দিয়েছিলাম আমরা H2O ওভার জিঙ্ক। ঠিক আছে, তার কাজ এবার আসবে, জিঙ্কের বদলে আমরা কি ইউজ করতে পারি Me2S
ঠিক আছে, ডাইমিথাইল সালফাইড, এটাও কিন্তু সেম ফাংশন। দেখো এবার ফাংশনটা আমরা বুঝবো। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে দ্বিতীয় ধাপে যেটা হবে, যখন আমরা এখানে H2O আর জিঙ্ক দেব, তখন এই বন্ডগুলো না এইভাবে ভাঙবে। ভাঙলে দেখো কি ধরেছে, RCHO, RCHO প্লাস CH2O, CH2O, আর দেখো এখানে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটা আমাদের যে জল আছে সেই জলের সাথে যুক্ত হয়ে H2O2 উৎপন্ন করে। ঠিক আছে, এই যে H2O2টা উৎপন্ন হলো, এই H2O2টা কিন্তু একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, H2O2 কি করে অক্সিডাইজ করে কাকে না, এই যে দুটো অ্যালডিহাইড হলো, এই অ্যালডিহাইড দুটোকে অক্সিডাইজ করে, করে কি করবে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো এই যে H2O2, এটা কি বললাম, একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মৃদু জারক। ঠিক আছে, মৃদু জারক। তাহলে এটাকে কি করবে, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে RCHO আছে, এই RCHOটাকে কি করবে, কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করবে। আমাদের যেটা তৈরি হলো সেটা হয়ে যাবে RC+O করে দেবে। ঠিক আছে, মানে যে করলো অ্যালডিহাইড হবে, সেই অ্যালডিহাইডগুলোকে আমাদের অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করবে। এবার H2O2 যেন অ্যালডিহাইডটাকে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করতে না পারে, তার জন্যই আমাদের এখানে জিঙ্কটাকে ইউজ করি। জিঙ্ক কি করে, জিঙ্ক এই যে H2O2 আছে এটাকে রিডিউস করে দেয়। ঠিক আছে, মানে জিঙ্ক এখানে একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এই যে H2O2 উৎপন্ন হলো, জিঙ্ক কি করবে, জিঙ্ক এটাকে জিঙ্ক অক্সাইড আর জলে রূপান্তরিত করে দেবে। ঠিক আছে, জিঙ্কের ছিল দেখো 0, এখান থেকে হলো কিছু +2। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড হয়ে গেল। তাহলে জিঙ্ক কি করছে, H2O2কে রিডিউস করে জলে করে দিল। ঠিক আছে, জিঙ্ক H2O2টাকে তাহলে আর H2O2 ফর্মে রাখবে না, যার ফলে এটা আর মৃদু জারক হিসেবে কাজ করতে পারবে না, যার ফলে অ্যালডিহাইডটা কিন্তু অ্যালডিহাইড ফর্মেই থাকবে। এটাই কিন্তু জিঙ্কের কাজ। তাহলে আমরা কি দেখলাম না, জিঙ্ক চূর্ণ H2O2কে বিনষ্ট করে, মানে বিজারিত করে বলে এই জারণ ক্রিয়া কিন্তু ঘটার সুযোগ থাকে না। এই যে জারণ ক্রিয়াটা হচ্ছিল RCHO থেকে RCO2H, এটা কিন্তু জিঙ্ক H2O2কে নষ্ট করে দিচ্ছে, বিজারিত করে দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা আর ঘটছে না। এবার দেখো এখানে যদি আমরা জিঙ্ক ইউজ না করে Me2S, ডাইমিথাইল সালফার ইউজ করতাম। ঠিক আছে, ডাইমিথাইল সালফাইড, তো ডাইমিথাইল সালফাইডটা কি করতো, এই যে Me2S, এখানে হতো Me2S ডবল বন্ড। ঠিক আছে, এটা উৎপন্ন করতো, এটার নাম হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড, আর এটার নাম কি, ডাইমিথাইল সালফাইড। ঠিক আছে, এটা কিন্তু হতো, কিন্তু দুজনের ফাংশনই কিন্তু এই H2O2টাকে বিনষ্ট করা বা বিজারিত করে দেওয়া জলে। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে এখানে জিঙ্কের ভূমিকাটা কি। ঠিক আছে, দেখো যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আরো খুব ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে জিঙ্ক থাকলে কি হবে, না থাকলে কি হবে। সাপোজ ধরো প্রোপিনই দিল তোমাদেরকে CH3 CH+CH2, এখানে একবার দিয়েছে তোমার O3, আর 2 নম্বর দিয়েছে H2O ওভার জিঙ্ক অর Me2S, যেটাই দিক। ঠিক আছে, একই কাজ হবে। দেখো কি হবে, এটা তৈরি হবে CH3 CHO, মানে এই বন্ডটা ভাঙবে, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, CHO প্লাস ফর্মালডিহাইড, এই CHO, অ্যাসিটাইল ও ফর্মালডিহাইড। ঠিক আছে, কিন্তু এখানেই এই একই রিয়াকশন যদি এরকম দিত O3 আর 2 নম্বরে জল, তখন কি হতো, তখন এই যে অ্যাসিটাইলডিহাইড CH3CHO প্লাস ফর্মালডিহাইড HCHO, এই যে দুটো উৎপন্ন হলো, এটা ফার্দার অক্সিডাইজ হয়ে যেত। ঠিক আছে, এই যে অ্যাসিটাইলডিহাইড হলো, এটা কি হতো, অ্যাসিড CH3C+OH কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা হতো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, HCOH, এই যে ফর্মিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এটা ফার্দার অক্সিডাইজ হবে, সমস্ত অ্যাসিডগুলো না, শুধুমাত্র এই ফর্মিক অ্যাসিডটা, এটা ফার্দার অক্সিডাইজ হলে কি হবে, আমাদের জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, শুধুমাত্র ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডে কিন্তু এটা হবে না, এটা নোট করে রাখবে একটু। এটা এই অ্যাসিডিক অ্যাসিডে থামবে, কিন্তু ফর্মিক অ্যাসিডটা আরও অক্সিডাইজ হবে হয়ে জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমাদের জিঙ্কের ভূমিকাটা কি বোঝা গেল, জিঙ্ক থাকলে কি হবে, জিঙ্ক না থাকলে কি হবে। ঠিক আছে, এটাই কিন্তু বোঝাতে চাইছিলাম। কিন্তু এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি এখানে আমাদের কোনো একটা কিটোন উৎপন্ন হতো, মানে এটার উপর তো ডিপেন্ড করছে। সাপোজ ধরো এই যে অ্যালকিনটা এরকম দিল আমাদের CH3 CH3,
ডবল বন্ড সিএইচ CH3, এরকম একটা আমাদের দিল অ্যালকিনটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে, এটা আমাদের এখান থেকে ভাঙবে, এটা আমাদের উৎপন্ন হবে। দেখো আবার কি উৎপন্ন হবে আমাদের এই অ্যালকিন অনুযায়ী, এখানে একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, তাহলে আমাদের হচ্ছে অ্যাসিটালডিহাইড আর কিটোন, অ্যাসিটোন CH3 CO CH3 সাথে CH3 CHO। ঠিক আছে, CH3 CHO। এবার যদি আমাদেরকে জিঙ্ক এখানে না থাকে, দেখো এবার যদি আমাদের এখানে জিঙ্কটা না থাকতো তাহলে কি হতো, এই যে কিটোন হলো, এই কিটোনকে কিন্তু H2O2 যেটা উৎপন্ন হচ্ছিল আমাদের H2O2, এই H2O2টা যেহেতু বললাম মৃদু জারক, ঠিক আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু কিটোনকে জারিত করতে পারবে না। কিন্তু যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডকে জারিত করতে পারবে, জারিত করে আমাদের কি করবে CH3 CH2OH। ঠিক আছে, সরি এটা রিডিউস হয়ে গেল, অক্সিডাইজ হলে অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিডাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, CH3 CO2H। ঠিক আছে, এটাই বোঝানোর মেন দরকার ছিল আমাদেরকে, যে কেন আমাদের জিঙ্কটা ইউজ করা হচ্ছে বা এমি2টাকে ইউজ করা হচ্ছে, আর যদি ইউজ না করা তাহলে কি হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। কিছু হোমওয়ার্ক অবশ্যই দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নেবে, সেই হোমওয়ার্কগুলো করবে। তো আজকে আপাতত এই পর্যন্ত থাকছে, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তো কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।